শিক্ষার্থীরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হচ্ছে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব। তো আমরা হচ্ছে আজকে সেট সেট নিয়ে আলোচনাটা শুরু করব। আমাদের সেট, ঠিক আছে স্যার, 1.1। অর্থাৎ তাহলে এখন হচ্ছে যে আপনার সেটের ধারণাটা আপনারা আগেই পেয়ে এসেছেন, সেটা আপনারা পূর্ববর্তী শ্রেণীতেও পেয়েছেন, আবার জেনারেল ম্যাথও পেয়েছেন। তো এখন হচ্ছে সবাই একটু খেয়াল করবেন স্যার, আমরা উচ্চতর গণিতে সেটের যে টপিকসগুলো নিয়ে আলোচনা হবে, তো আমি সেগুলোই আপনাদেরকে পড়াবো। তো এখানে মোটামুটি আমাদের হচ্ছে কিছু টপিকস আমাদের পড়তে হয় ভালো মতো পরীক্ষার জন্য। তো সবাই একটু খেয়াল করবেন। সবার প্রথমে হচ্ছে আমি যেহেতু সেট নিয়ে আলোচনাটা শুরু করতেছি, তাহলে হচ্ছে আমি কি সেটের বা আমাদের যেটা সংজ্ঞা বা ধারণা আর হচ্ছে বিভিন্ন প্রকার যে সেট, এই জিনিসগুলো আমি আপনাদেরকে একটু গুছিয়ে বলে দেব। এটা আমি প্রতিবারই করি, আপনাদের সময় আমি এটা করে দিচ্ছি। তো আপনারা সবাই একটু নোট ডাউন করবেন এবং নোট খাতা একটু সুন্দর করে নোট করে নেবেন আমি যেভাবে যেভাবে পড়াচ্ছি জিনিসগুলো। তো ফার্স্ট হচ্ছে আমি আপনাদেরকে সেট এবং তার প্রকাশের পদ্ধতি আর ওর প্রকারভেদগুলো নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে স্যার, অঙ্কে যাওয়ার আগে, মানে কনসেপ্টে যাওয়ার আগে। তাহলে সবাই একটু খেয়াল করবেন। তাহলে প্রথম হচ্ছে সেট। সেট কি? সেট জিনিসটা হচ্ছে যে কি, যেমন মনে করেন সেট হচ্ছে যে কি, আমরা যদি বলি যে ধরেন অনেকে আপনারা বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন প্রোগ্রামে আপনারা যখন গিফট বা উপহার দেন, তখন অনেকে শুনছেন যে ডিনার সেট, ডিনার সেট দিচ্ছেন। তাহলে সেট জিনিসটা হচ্ছে কি, ডিনার সেট মানে হচ্ছে যে কি ওখানে কাপ, প্লেট, বাটি এগুলো সবগুলো থাকে এবং সুন্দর করে সংগঠিত আকারে থাকে। তো সেট জিনিসটা হচ্ছে যে কি, সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতে কোনো বস্তুর, মানে বস্তুর সুসংগঠিত যে সংগ্রহ, এটাকে আমরা কি বলি, সেট বলি, ঠিক আছে স্যার। তাহলে সেটের যে সংজ্ঞাটা আমরা ওইটা একটু কি ফার্স্টে ওইটা একটু দেখব। তো সেটের সংজ্ঞাটা হচ্ছে যে কি, বাস্তব বা কি চিন্তা জগতে বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে কি বলা হয় স্যার, সেট বলা হয়। তাহলে সবাই একটু খেয়াল করবেন, বাস্তব বাস্তব বা চিন্তা জগতে বস্তুর সুনির্ধারিত সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়, সেট বলা হয়, ঠিক আছে স্যার। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, বাস্তব বা চিন্তা জগতে বস্তু সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়। যেমন বাস্তব মানে হচ্ছে যে কি, যদি আমি আপনাদেরকে বলি, যেমন আপনারা পূর্ববর্তী শ্রেণী থেকে যেহেতু পড়ে এসেছেন, সেটকে সাধারণত দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়, দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয় সেটকে। এবং সেটের উপাদানগুলো, সেটের ভিতরে দ্বিতীয় বন্ধনীর ভিতরে যে সেটের উপাদানগুলো থাকে, এগুলো পরস্পরের সাথে কমার সাহায্যে যুক্ত থাকে, কমা চিহ্নের সাহায্যে যুক্ত থাকে, ঠিক আছে স্যার, এগুলো আপনারা পড়ে এসেছেন। যেমন আমি যদি বলি 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর সেট, 1 থেকে 5 পর্যন্ত, তার মানে হচ্ছে কত, 1 2 3 4 কত 5, তাহলে এটা হচ্ছে কি একটা সেট, ঠিক আছে স্যার। অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর কি সেট। তাহলে সেটকে সাধারণত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয় এবং উপাদানগুলো পরস্পরের সাথে কমা চিহ্ন দ্বারা কি পৃথক অবস্থায় থাকে। ওকে, তো এখন সবাই একটু খেয়াল করেন। তাহলে বাস্তব মানে হচ্ছে যে কি, যেমন ধরেন বাস্তব জগৎ মানে হচ্ছে যে কি, যে আমরা যেটা দেখতেছি বা এটা যেমন হচ্ছে ধরেন আমি যদি আপনাদেরকে বলি যে ধরেন আমি বললাম এক এক ডজন ডিমের যদি আমি একটা সেট করি, তার মানে পাশাপাশি আমি 12টা ডিমকে কি আমরা রাখতে হবে মানে সুসংগঠিতভাবে। আবার যদি বলি চিন্তা জগতে, তাহলে চিন্তা জগতে যেমন হচ্ছে ধরেন আমি যদি চিন্তা করি যে আমি 5টা বাটির একটা সেট চিন্তা করলাম, ঠিক আছে স্যার, 5টা বাটির একটা সেট চিন্তা করলাম, তাহলে বাটিগুলোকে কি পাশাপাশি সুসংগঠিতভাবে কি রাখতে হবে। তাহলে বাস্তব বা চিন্তা জগতে বস্তুর যে সংগ্রহ, সুনির্ধারিত যে সংগ্রহ, ওই সংগ্রহটাকে, যেমন দেখেন 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর সংগ্রহ, স্বাভাবিক সংখ্যাগুলোর সংগ্রহ, তাহলে এটাকে যদি আমি সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করতে পারি, তাহলে এটা একটা সেট হয়ে গেল, খুব সিম্পলভাবে যদি বলি আমরা, ঠিক আছে স্যার। তাহলে এখন আসেন দেন, তাহলে সেটকে আমরা কিভাবে প্রকাশ করা যায়, উভয় পাশে কি দ্বিতীয় বন্ধনী দিয়ে এবং উপাদানগুলোকে হচ্ছে যে কি আমরা কমা চিহ্নের সাহায্যে কি যুক্ত রাখবো, ঠিক আছে স্যার। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, তাহলে সেট প্রকাশের পদ্ধতি, সেট প্রকাশের পদ্ধতি, তাহলে সেট প্রকাশের পদ্ধতি, তাহলে সেট প্রকাশের দুইটা পদ্ধতি থাকে, একটা হচ্ছে যে সেট গঠন, আরেকটা হচ্ছে যে কি তালিকা, আরেকটা হচ্ছে কি তালিকা, ঠিক আছে স্যার। তাহলে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে কয়টা, দুইটা, একটা হচ্ছে কি সেট গঠন, আরেকটা হচ্ছে কি তালিকা। তাহলে সেট গঠন পদ্ধতিটা হচ্ছে যে কি, সবাই একটু খেয়াল করেন। তাহলে সেট গঠন পদ্ধতিটা হচ্ছে যে কি, যে পদ্ধতিতে সেটের তাহলে আমরা হচ্ছে কি প্রথম হচ্ছে কি আমরা সেট গঠন পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব। তাহলে সেট গঠন পদ্ধতি হচ্ছে যে কি, আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি, যে পদ্ধতিতে সেটের উপাদানগুলোর সাধারণ ধর্মের উল্লেখ থাকে, তাহলে সাধারণ ধর্মের উল্লেখ থাকে,
তাহলে সেটা হচ্ছে যে কি সাধারণ ধর্মের উল্লেখ থাকে, তাহলে এটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি। ওকে, আর তালিকা পদ্ধতি হচ্ছে যে কি যে পদ্ধতিতে তাহলে যে পদ্ধতিতে আমরা তালিকা পদ্ধতি হচ্ছে যে কি যে পদ্ধতিতে আহ, যে পদ্ধতিতে উপাদানসমূহ আহ, দ্বিতীয় বন্ধনীর সাহায্যে দ্বিতীয় বন্ধনীর সাহায্যে দ্বিতীয় বন্ধনীর সাহায্যে আবদ্ধ থাকে এবং এবং একটি উপাদান হতে, আপনারা ভাষাটা একটু ঠিকমতো জাস্ট কয়েকবার একটু পড়ে নেবেন, ঠিক আছে স্যার, জাস্ট ভাষাটা একটু ঠিকমতো যাতে লিখতে পারেন আর কি। যদি আপনাদেরকে কখনো জিজ্ঞেস করা হয় বা মৌখিক পরীক্ষাও যদি জিজ্ঞেস করা হয় তালিকা পদ্ধতি কী, তাহলে তখন আপনারা যাতে একটু ঠিকমতো যাতে বলতে পারেন এই জন্য কয়েকবার একটু পড়ে নেবেন, ঠিক আছে স্যার। তাহলে যে পদ্ধতিতে উপাদানসমূহ দ্বিতীয় বন্ধনীর সাহায্যে আবদ্ধ থাকে এবং একটি উপাদান হতে অন্যটিকে পৃথক রাখার জন্য কমা চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে সবাই একটু খেয়াল করেন, তাহলে সেট গঠন পদ্ধতি হচ্ছে যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সাধারণ ধর্মের উল্লেখ থাকে। যেমন হচ্ছে কি দেখেন, যেমন যদি আমি বলি, যেমন এ হলো, যেমন আমি যদি বলি এ হলো স্বাভাবিক 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 জোড় সংখ্যার এ হলো সকল স্বাভাবিক জোড় সংখ্যার সেট। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি সবাই একটু দেখেন। তাহলে এ হচ্ছে যে ধরেন এর একটা উপাদান নিলাম আমরা কত এক্স, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন। তাহলে এক্স বিলংস টু কত এন, ঠিক আছে স্যার। তাহলে হচ্ছে যে কি এক্স হচ্ছে যে কি এক্স বিলংস টু কত এন এবং এবং এক্স জোড়। ওকে, এই যে দেখেন, অর্থাৎ এখানে কোনো উপাদান থাকবে না। সেট গঠন পদ্ধতিতে আমাদের কি কোনো উপাদান থাকবে না, জাস্ট একটা বৈশিষ্ট্য থাকবে, জাস্ট একটা। যেমন হচ্ছে দেখেন এক্সটা হচ্ছে যে কি এন এর অধীনে, এটা হচ্ছে বিলংস টু, এটাকে কি বলা হয় স্যার বিলংস টু। এরকম এই চিহ্নটাকে কি বলা হয় স্যার এভাবে, এভাবে যে চিহ্নটা দেওয়া হয় এটাকে বলা হয় বিলংস টু, অর্থাৎ অধীনে। তাহলে এক্স হচ্ছে যে কি স্বাভাবিক সংখ্যার অধীনে এবং এক্স হচ্ছে যে কি জোড়, এবং এক্স হচ্ছে কি জোড়। দ্যাট মিন্স এটা দিয়ে কি বোঝায়, এই লাইনটা দিয়ে যে কোনো কাউকে যদি দেখান তাহলে ওরা কি বলবে সাথে সাথে যে আপনি বলছেন সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে কি বলছেন, সেটা হচ্ছে কি এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার অধীনে থাকবে এবং এক্সটা হচ্ছে কি জোড় সংখ্যা হবে। ওকে, তাহলে হচ্ছে কি এই যে দেখেন এক্স এ হলো সকল স্বাভাবিক জোড় সংখ্যার সেট। অর্থাৎ এখানে তাহলে এখানে আমাদের সাধারণ ধর্মটা কোথায় আসলে দেখেন, এই যে সাধারণ ধর্ম এক্সটা হচ্ছে কার অধীনে এন এর অধীনে এবং শর্তটা হচ্ছে যে কি এক্সট্রা জোড় সংখ্যা হতে হবে। আর এখানে হচ্ছে যে কি উপাদানসমূহ উল্লেখ থাকবে, তালিকা পদ্ধতিতে উপাদানসমূহ কি উল্লেখ থাকবে। তাহলে যেমন আমরা যদি এখানে বলি তাহলে ঠিক আমরা এখানে কি লিখতে পারতেছি এ সমান হচ্ছে, তাহলে দেখেন এই যে আমরা এখানে যে বলতেছি যে এই যে তালিকা সরি সেট গঠন পদ্ধতিটা করলাম, এটা তালিকা পদ্ধতিটা কিরকম হবে, যেমন স্বাভাবিক জোড় সংখ্যাগুলো কত 2 4 6 এরকম করে কি চলতে থাকবে, কারণ এটার তো কোনো শেষ নাই। তাহলে এই যে দেখেন, অর্থাৎ হচ্ছে যে কি এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, কোনো উপাদান থাকবে না, একটা সাধারণ ধর্ম আর শর্ত দেয়া থাকবে। আর তালিকা পদ্ধতি হচ্ছে যে কি উপাদান দেয়া থাকবে এবং কমা চিহ্নের সাহায্যে কি যুক্ত থাকবে। তাহলে আমি আশা করি আপনাদেরকে পার্থক্যটা কি বোঝাতে পারছি। তাহলে কখনো সেট গঠন এবং তালিকা পদ্ধতির কনফিউশনটা আশা করি আপনাদের থাকবে না। এই অংশটা একটু ঠিক মতো কি নোট ডাউন করে নেবেন সবাই, ঠিক আছে স্যার। তাহলে এটা হচ্ছে কি আমাদের সেট গঠন এবং কি তালিকা পদ্ধতির কি কনসেপ্টটা আমি আপনাদেরকে বললাম। ওকে, তাহলে কয়েকবার করে একটু পড়বেন যাতে জিনিসটা হচ্ছে কেউ যদি আপনাদেরকে জিজ্ঞেসও করে সাথে সাথে যাতে বলতে পারেন যে আমাদের স্যাররা যে মৌখিক পরীক্ষায় প্র্যাকটিক্যালে জিজ্ঞেস করতে পারে যে সেট গঠন পদ্ধতির মেইন বৈশিষ্ট্যটা কি, বলবেন সাধারণ ধর্মের উল্লেখ থাকে। যদি বলো উদাহরণ দিতে, এরকম একটা উদাহরণ দিয়ে দিবেন, ঠিক আছে স্যার। আর তালিকা পদ্ধতি হচ্ছে কি উপাদানগুলো দেওয়া থাকবে এবং উপাদানগুলো কি কমা চিহ্নের সাহায্যে কি থাকবে, অর্থাৎ সেট গঠন এটা হচ্ছে সেট গঠন আর এটার তালিকা পদ্ধতি হচ্ছে কোনটা এটা। ওকে, তাহলে সবাই একটু ভিডিওটা পজ করে একটু লিখে নেবেন এতটুকু। তাহলে আমরা মোটামুটি হচ্ছে যে কি সেট গঠন এবং তালিকা পদ্ধতি সম্পর্কে কি আইডিয়াটা নিলাম। ওকে, এখন আসেন আমরা সেটের প্রকারভেদ সম্পর্কে একটু আলোচনা করব। সেটের প্রকারভেদ, সেটের প্রকারভেদ। তাহলে সেটের প্রকারভেদ বিষয়টা হচ্ছে কি, তাহলে বিভিন্ন প্রকার সেট, বিভিন্ন প্রকারের সেট। তাহলে সবার প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করব এক নাম্বার হচ্ছে যে কি শান্ত বা সসীম সেট, শান্ত বা সসীম সেট। তাহলে এই জিনিসটা দিয়ে কি বোঝায়, তাহলে এটা হচ্ছে যে কি যে সকল সেটের উপাদান সংখ্যা গণনা করে
নির্ধারণ করা যায়, নির্ধারণ করা যায় তাদের শান্ত বা সসীম সসীম সেট বলে। তাহলে যে সকল সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাদেরকে শান্ত বা সসীম সেট বলে। যেমন আমি যদি বলি, যেমন যেমন a ইকুয়ালস টু 1 2 3 4, তাহলে এটা একটা কি শান্ত বা সসীম সেট। কেন সসীম সেট? কারণ এটার উপাদান সংখ্যা 1 2 3 4, চারটা উপাদান আছে, তাহলে গণনা করে নির্ধারণ করতে পারতেছেন, তাহলে এটা হচ্ছে কি শান্ত বা সসীম সেট। খুব সিম্পলভাবে পড়বেন, ঠিক আছে স্যার? যেভাবে লিখে দিছে ওভাবে লিখবেন। এরপর 2 নাম্বার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে কি অনন্ত বা অসীম সেট, অনন্ত বা অসীম সেট। তাহলে এটা হচ্ছে কি যদি শান্ত বা সসীম সেট বুঝে যান তাহলে কি জাস্ট যাই এর পর একটা না যুক্ত করে দেবেন, তাহলে হচ্ছে কি অনন্ত বা অসীম সেট পেয়ে যাবেন। তাহলে হচ্ছে কি যে সকল সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাদের অনন্ত বা অসীম সেট বলে, অসীম সেট বলে। যেমন আমি যদি আপনাদেরকে বলি, ধরেন আপনারা 6 7 থেকে সংখ্যা রেখা পড়ে আসছেন, সংখ্যা রেখা, তাহলে সংখ্যা রেখা পড়ে আসছেন 0 1 2 -1 -2, তার মানে হচ্ছে সংখ্যা রেখায় এটার কোনো শেষ নাই, এটা চলতেই থাকে, এদিকেও ধনাত্মক দিকেও চলতে থাকে, ঋণাত্মক দিকেও চলতে থাকে। তাহলে এটা সংখ্যা রেখায় যেগুলো আছে সেগুলো সব হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যার কোনো শেষ নাই, নেগেটিভ দিকেও নাই পজিটিভ দিকে নয়, তাহলে বাস্তব সংখ্যার সেটটা হচ্ছে কি একটা অসীম সেট, কারণ উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যাবে না, কারণ এটার কোনো শেষ নাই। যেমন সকল বাস্তব সংখ্যার সেট, যেমন সকল বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট। তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? রিয়েল নাম্বারের সেট। যদি আমরা রিয়েল নাম্বার বলি তাহলে হচ্ছে আমরা শুধু আর লিখব, রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা বললে শুধু আর। কিন্তু যখন আমরা সেট লিখব তখন টাইপিং এর পদ্ধতিটা হচ্ছে যখন টাইপ করা হয়, টাইপ করার সময় হচ্ছে যে কি ওরা বোল্ড করে দেয়, অর্থাৎ ওরা আরটাকে হচ্ছে যে কি বোল্ড থাকে, মাইক্রোসফট ওয়ার্ডে বোল্ড করে দেয়, কিন্তু আপনি খাতার মধ্যে তো নিশ্চয়ই ঘষাঘষি করবেন না। তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমাদের লেখার নিয়মটা হচ্ছে যে এরকম, জাস্ট 2টা বার দিবেন, এরপরে আর লিখবেন, তাহলে এটা দিয়ে টিচার বুঝে যাবে যে আপনি বাস্তব সংখ্যার সেট বুঝাচ্ছেন। তাহলে সকল বাস্তব সংখ্যার সেট, এই যে। তারপর হচ্ছে আমি বলতে পারি সকল স্বাভাবিক সংখ্যার সেট, কারণ স্বাভাবিক সংখ্যারও কোনো শেষ নাই, তাহলে সকল স্বাভাবিক সংখ্যার সেট, সকল স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে আমরা এটাও বলতে পারতেছি সকল স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এটা কিভাবে লিখবেন? এনটাকে দেখেন 2টা বার দিবেন এভাবে, তারপর এরকম করে লিখবেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি সকল স্বাভাবিক সংখ্যার কি সেট। ওকে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, দ্যাট মিনস হচ্ছে এটা বাস্তব সংখ্যার সেট, এটারও কোনো শেষ নাই, তাহলে এটা অসীম সেট। স্বাভাবিক সংখ্যার সেট, এটারও কোনো কি শেষ নাই, তাহলে এটাও কি অসীম সেট। ঠিক একইভাবে পূর্ণ সংখ্যার সেট হতে পারে, তাহলে এটাও কি অসীম সেট। তাহলে সসীম এবং অসীম সেট দুইটাকে আপনারা খুব ভালো মতো কি একটু নোট ডাউন করে নেন। ওকে স্যার, তাহলে এই দুইটা যদি হয়ে যায় তাহলে আমরা এর পরের সংজ্ঞায় যাব। তাহলে সবাই একটু খেয়াল করবেন স্যার, এর পরের সংজ্ঞাটা আমাদেরকে কি বলছে 3 নম্বরে? 3 নম্বরে আমাদেরকে বলছে ফাঁকা সেট, ফাঁকা সেট। তাহলে যে সেটের উপাদান সংখ্যা, তাহলে ফাঁকা মানে এখানে বুঝতেছেন এখানে কিছু নেই, খালি খালি সেট। তাহলে যে সেটের উপাদান সংখ্যা শূন্য, অর্থাৎ কোনো উপাদান নেই, কোনো উপাদান নেই, কোনো উপাদান নেই, তাকে ফাঁকা সেট বলে, তাকে ফাঁকা সেট বলে। তাহলে ফাঁকা সেটকে ডেনিশ অক্ষর, এই ডেনিশ অক্ষর এটার নাম হচ্ছে অরি, বা সেকেন্ড ব্র্যাকেট, দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট, মাঝখানে ব্ল্যাঙ্ক, কিছু নাই, ফাঁকা দ্বারা প্রকাশ করা হয়, দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে সবাই একটু খেয়াল করেন, যে সেটের উপাদান সংখ্যা হচ্ছে কি শূন্য, অর্থাৎ কোনো কি উপাদান নেই, তাকে ফাঁকা সেট বলে। ঠিক আছে, ফাঁকা সেটকে কিভাবে প্রকাশ করা হয়? ডেনিশ অক্ষর কি অরি বা এরকম দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট, মাঝখানে ফাঁকা দ্বারা কি প্রকাশ করা হয়। ঠিক আছে, তার মানে মনে রাখবেন ফাঁকা সেটের উপাদান সংখ্যা হচ্ছে কি শূন্য। ফাঁকা সেটের অ্যাপ্লিকেশন বা প্রয়োগগুলো আমরা অঙ্কের সময় কি বুঝতে পারবো। তাহলে সবাই একটু খেয়াল করেন, তাহলে এটা গেল কত 3 নাম্বার। এরপর হচ্ছে যে
4 নাম্বার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সার্বিক সেট, বা আমরা এটাকে ইউনিভার্সাল সেট বলি, ইউনিভার্সাল সেট। তাহলে এটা হচ্ছে যে কি আলোচনাধীন সকল সেট যে নির্দিষ্ট সেটের উপসেট তাকে সার্বিক সেট বলে। তাহলে সার্বিক সেটকে সাধারণত ইউনিভার্সালের ইউ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে এখানে একটা ওয়ার্ড আছে কিন্তু উপসেট, যেটা আমরা পড়ি নাই, আমরা এখনই পড়বো এটা। তাহলে আপনারা কি মনে রাখবেন, দ্যাট মিনস হচ্ছে যে সব থেকে বড় সেট হচ্ছে কি সার্বিক সেট, অর্থাৎ সব কিছুর উপর হচ্ছে কি সার্বিক সেট। তাহলে বাকি সব কিছু হচ্ছে সার্বিক সেটের মধ্যে। তাহলে আলোচনাধীন সকল সেট যে নির্দিষ্ট সেটটার কি অধীনে আছে, ওই নির্দিষ্ট সেটটা, ওই সব থেকে বড় সেটটাকে কি বলা হয় স্যার? সার্বিক সেট বলা হয়, যেটাকে আমরা ইউনিভার্সাল সেট বলি এবং ইউ দ্বারা প্রকাশ করি আমরা। ওকে স্যার, তাহলে এটা হচ্ছে কি সার্বিক সেট। তাহলে আপনারা মোটামুটি এই চারটাকে একটু লিখে নেবেন, ভিডিওটা পজ করে এই চারটা একটু লিখে নেবেন। স্যার আমি বারবার বলতেছি, আমি যে সিরিয়ালে লিখাচ্ছি আপনারা ওই সিরিয়ালে লিখতে থাকবেন সংজ্ঞাগুলো। ফার্স্টে হচ্ছে সংজ্ঞার জন্য 2-3টা পেজ রাখবেন নোট খাতায়, কারণ সংজ্ঞাগুলো ঠিকমতো লিখবেন, কারণ সেটের অঙ্ক শুরু করার আগে অবশ্যই আপনাদের এগুলো সম্পর্কে কি ধারণা থাকতে হবে, এটা হচ্ছে আমার কথা। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, তাহলে এটা হচ্ছে কত? সার্বিক সেট গেল। তাহলে আচ্ছা, তাহলে এখন হচ্ছে এখানে আমরা উপসেট জিনিসটা নিয়ে একটু কি আলোচনা করব। তাহলে সবাই একটু খেয়াল করেন, তাহলে উপসেট জিনিসটা নিয়ে কি আমরা একটু আলোচনা করব। উপসেট বা সাবসেট জিনিসটা হচ্ছে যে কি সাবসেট, আমরা এটাকে সাবসেটও বলি, সাবসেট জিনিসটা হচ্ছে যে কি উপ মানে সাবসেট। ওকে, তাহলে উপসেট জিনিসটা হচ্ছে যে কি যদি এ সেটের সকল সদস্য বি সেটে বিদ্যমান থাকে, তবে একে বি এর উপসেট বলা হয় এবং একে এ সাবসেট, এই চিহ্নটা হচ্ছে এরকম, এটা দিয়ে ইকুয়ালস টু নিচে, এটা দিয়ে ইকুয়ালস টু দ্বারা প্রকাশ করা হয়, সাবসেট অর ইকুয়ালস টু। ওকে, অর্থাৎ আমরা কি বলতে পারি, অর্থাৎ কোনো সেটের সকল উপাদান, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার, কোনো সেটের সকল উপাদান যদি, অর্থাৎ একটি সেটের, আমরা একটি সেটের বলি, একটি সেটের সকল উপাদান যদি অপর একটি সেটে বিদ্যমান থাকে তবে প্রথম সেটটিকে দ্বিতীয় সেটের উপসেট বলা হয়। তো এই জিনিসটা হচ্ছে কি, সবাই একটু খেয়াল করেন, যেমন ধরেন, যেমন a সমান 1 2 3 এবং আমরা যদি বলি a সমান 1 2 3 এবং আমি যদি বলি b সমান 1 2 3 4 5 এরকম যদি বলি, হলে এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে কি এ হলো বি এর কি উপসেট, এ হলো কি বি এর উপসেট। কারণ হচ্ছে যে কি দেখেন, কারণ হচ্ছে যে কি এ সেটের সকল সদস্য বি সেটের মধ্যে বিদ্যমান আছে, তাহলে এটা হচ্ছে যে কি বি এর একটা কি উপসেট, এটা হচ্ছে কি বি এর একটা উপসেট। ওকে স্যার, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, আমি যেটা বলতেছি, যদি একটা সেটের সকল সদস্য আরেকটা সেটে বিদ্যমান থাকে, তাহলে এই সেটটাকে এই সেটের কি বলা হবে? উপসেট বলা হবে। ওকে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, এটা হচ্ছে কি আমাদের 5 নাম্বার। তাহলে এরপর আমরা আরেকটা টপিকস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কি প্রকৃত উপসেট।
ওকে, এটা হচ্ছে কি প্রকৃত উপসেট। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার। তাহলে প্রকৃত উপসেট যদি যদি এ ও বি দুইটি সেট হয় এবং এবং এ সেটের সকল সদস্য বি সেটে বিদ্যমান থাকে, এ সেটের সকল সদস্য বি সেটে বিদ্যমান থাকে, কিন্তু বি সেটে অন্তত অন্তত এমন একটি উপাদান থাকে যা এ সেটে বিদ্যমান নেই, তবে একে বি এর প্রকৃত উপসেট বলা হয় এবং একে এ সাবসেট বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সবাই একটু খেয়াল করেন, যদি এ ও বি দুটি সেট হয় এবং এ সেটের সকল সদস্য বি সেটে বিদ্যমান থাকে, কিন্তু বি সেটে অন্তত এমন একটি উপাদান থাকে যা এ সেটে বিদ্যমান নেই, তবে একে বি এর প্রকৃত উপসেট বলা হয় এবং এটাকে এ এরকম সাবসেট বি দ্বারা কি প্রকাশ করা হয়। যেমন হচ্ছে খেয়াল করেন, যেমন এ সমান, অথবা এই উদাহরণটা দেখেন, 1 2 3 ও বি সমান 1 2 3 4 হলে এ হলো বি এর প্রকৃত উপসেট। তো এখন একটা কথা আপনারা বলতে পারেন যে স্যার আপনি এই উদাহরণ এখানেও দিলেন, তাহলে যেটাই উপসেট ওটাও কি প্রকৃত উপসেট? খেয়াল করেন, আপনাদেরকে একটা জিনিস পড়াই। দেখেন, এ সেটের সকল সদস্য বি সেটে আছে, ভালো কথা, কিন্তু বি সেটে অন্তত মিনিমাম একটা হলো উপাদান বাড়তি থাকতে হবে যেটা এ সেটে নাই, তাহলে এ কে বি এর প্রকৃত উপসেট বলা যাবে। এটা হচ্ছে প্রকৃত উপসেটের সংজ্ঞা। উপসেটের সংজ্ঞা কি? যদি এ সেটের সবগুলো সদস্য বি সেটে থাকে তাহলে ওটা হচ্ছে কি এ হচ্ছে বি এর উপসেট। তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন সবাই এখন একটা বিষয় খেয়াল করেন। মনে করেন এ সমান 1 2 3, বি সমান মনে করেন 1 2 3 4, ওকে। আবার মনে করেন এ সমান 1 2 3, বি সমান মনে করেন 1 2 3 গেল। তাহলে এখন আপনারা আমাকে এখন একটা বিষয় খেয়াল করেন সবাই। এই যে ধরেন এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, ওকে। যদি আমি এই পেয়ারটা চিন্তা করি, যদি চিন্তা করি, দেখেন এ বি এর কি উপসেট, কারণ এ এর সকল সদস্য বিতে আছে, তাহলে এ হচ্ছে কি বি এর উপসেট। আবার এ বি এর কি প্রকৃত উপসেটও হবে, প্রকৃত উপসেটও হবে। দেখেন এটা বি এর উপসেট, কারণ এর সকল সদস্য বিতে আছে, তাহলে উপসেটের সংজ্ঞা অনুযায়ী এ হচ্ছে কি বি এর একটা কি উপসেট। আবার বিতে একটা উপাদান, মিনিমাম একটা উপাদান বাড়তি আছে, তাহলে এটা বি এর কি প্রকৃত উপসেটও হচ্ছে। গেল, দুইটাই হচ্ছে। এখন এখানে আসেন, এখানে হচ্ছে যে কি এটা বি এর উপসেট, ঠিক আছে, কারণ এ এর সকল সদস্য বিতে আছে, তাহলে এ হচ্ছে বি এর উপসেট। বাট এটা কি বি এর প্রকৃত উপসেট হচ্ছে? এটা তো বি এর প্রকৃত উপসেট হচ্ছে না। এই যে হচ্ছে না মানে কেটে দিছি আর কি, ওকে। তাহলে হচ্ছে কি, খেয়াল করেন কেন হচ্ছে না, কারণ হচ্ছে যে কি এস বি সেটে তো মিনিমাম একটা উপাদানও তো বাড়তি নাই, তাহলে প্রকৃত উপসেটের সংখ্যাটা হচ্ছে যে কি অন্তত একটা উপাদান হলেও কি বাড়তি থাকতে হবে। একাধিক বাড়তি থাকলেও সমস্যা নেই, মিনিমাম একটা বাড়তি থাকতে হবে। দ্যাট মিনস এই ক্ষেত্রে হচ্ছে যে কি এ বি এর উপসেট হচ্ছে ঠিক, বাট প্রকৃত উপসেট হচ্ছে না। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে যে কি উপসেটও হচ্ছে, প্রকৃত উপসেট হচ্ছে। তার মানে যেটা প্রকৃত উপসেট হবে সেটা কি অটোমেটিকলি উপসেটও হবে। কিন্তু অনেকগুলো উপসেট আছে যেগুলো কি প্রকৃত উপসেটের ক্যাটাগরিতে কি পড়বে না। তাহলে এখান থেকে আমরা কি একটা খুব সুন্দর কথা লিখতে পারি, তাহলে সেটা হচ্ছে যে কি যেটা প্রকৃত উপসেট হবে সেটা কি উপসেটের ক্যাটাগরিতেও কি আছে। আবার কিন্তু সকল উপসেট কি প্রকৃত উপসেট নয়, অর্থাৎ কি সকল প্রকৃত উপসেটই উপসেট, কিন্তু সকল উপসেট প্রকৃত উপসেট নয়। খেয়াল করেন, আবার বলতেছি, সকল প্রকৃত উপসেটই কি উপসেট, কিন্তু সকল উপসেট প্রকৃত উপসেট নয়। কারণ এটা তো উপসেট হচ্ছে কিন্তু প্রকৃত উপসেট হচ্ছে না। বাট প্রকৃত উপসেট হলেই ওটা কি অটোমেটিকলি কি উপসেটে চলে আসতেছে, কারণ উপসেট হওয়ার পরেই তো প্রকৃত উপসেটের কাছে যাচ্ছে।
কিন্তু এটা উপসেট হওয়ার পরে কি আর যেতে পারে নাই, তার মানে এটা হচ্ছে না প্রকৃত উপসেট। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, সকল প্রকৃত উপসেটই উপসেট, কিন্তু সকল উপসেট প্রকৃত উপসেট নয়, কিন্তু সকল উপসেট প্রকৃত উপসেট নয়। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এটা অনেকেই বুঝে না এটা কী জিনিস, এই যে এখানে বুঝাই দিলাম। তাহলে এই জিনিসটা একটু সবাই মাথায় রাখবেন। তার মানে হচ্ছে যে কি সকল প্রকৃত উপসেটই কি উপসেট, কারণ প্রকৃত উপসেট হওয়ার আগে ওকে কি উপসেট তো হতে হচ্ছে, কিন্তু অনেকগুলো উপসেট আছে যেগুলো কি হয় না, প্রকৃত উপসেট হয় না। ওকে স্যার, যেগুলো কি হয় না, প্রকৃত উপসেট কি হয় না। ওকে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, যেটা বলতেছি এটা হচ্ছে কি সকল প্রকৃত উপসেটই কি উপসেট, কিন্তু সকল উপসেট কি নয়, প্রকৃত উপসেট নয়। যদি এটা ব্যাখ্যা করতে বলে তাহলে হচ্ছে খুব সুন্দরভাবে এরকম 2 সেট উদাহরণ দিয়ে কি ব্যাখ্যা করে দেবেন, সংজ্ঞাগুলো লিখে 2 সেট উদাহরণ দিয়ে কি ব্যাখ্যা করে দিবেন। ঠিক আছে, তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা খুব ভালো মতো কি সবাই একটু মাথায় রাখবেন। ওকে স্যার, তাহলে এখন দেখেন সবাই এতটুকু পর্যন্ত কি সবাই একটু নোট ডাউন করে নেন, এতটুকু পর্যন্ত একটু নোট ডাউন করে নেবেন ভিডিওটা পজ করে। আচ্ছা, তাহলে এরপর সবাই একটু খেয়াল করেন, তাহলে এটা গেল কি আমাদের উপসেট আর প্রকৃত উপসেট 6 পর্যন্ত গেল। তাহলে আমরা 7 নাম্বার একটু আসি, সংযোগ সেট। সংযোগ সেট 2 বা ততোধিক সেটের, এগুলো আপনারা আগের শ্রেণীতে পড়ছেন, জাস্ট আমি একটু তাও নোট ডাউন করে নিচ্ছি। 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে তাদের সংযোগ সেট বলে। এই ক্ষেত্রে কোনো উপাদান একাধিক সেটে বিদ্যমান থাকলে উপাদানটিকে সংযোগ সেটে কেবলমাত্র একবার লিখতে হবে। যেমন আচ্ছা, তাহলে সংযোগ সেটকে ইউনিয়ন দ্বারা, এটা আবার ইউনিভার্সাল মনে করবেন না, ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয়। ওকে, যেমন A ইকুয়ালস টু যদি 1 2 3, B ইকুয়ালস টু যদি 2 3 4 হয়, তাহলে A ও B এর সংযোগ সেট হলে A ও B এর সংযোগ সেট A ইউনিয়ন B সমান 1 2 3, এই যে ইউনিয়ন মানে সংযোগ, ইউনিয়ন 2 3 4, ওই যে লসাগু করছেন না, লসাগু নেন না সবগুলো একবার। তাহলে হচ্ছে কি দেখেন, তাহলে কি এখানে কি 2 ও 2 বার আছে, 3 ও 2 বার আছে, বাট আমরা লিখবো কয়বার, একবার করে 1 2 3 4। ওকে, তাহলে হচ্ছে কি এটা হচ্ছে কি সংযোগ। ওকে, সংযোগ সেট। তাহলে এখন হচ্ছে এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ছেদ সেট। তাহলে ছেদ সেট হচ্ছে যে কি, এরপর হচ্ছে আমরা কি ছেদ সেট জিনিসটা হচ্ছে অনেকটা গসাগুর মতো, অর্থাৎ হচ্ছে কমন উপাদানগুলো নিয়ে, অর্থাৎ হচ্ছে যে কি ধরনের উপাদানগুলো নিয়ে, কমন উপাদানগুলো নিয়ে। তাহলে হচ্ছে যে কি আমরা ইন্টারসেকশন দিয়ে পড়ে আসছি, আমরা কি দিয়ে পড়ে আসছি স্যার, ইন্টারসেকশন দিয়ে কি পড়ে আসছি। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, 2 বা জাস্ট সংজ্ঞাটা হচ্ছে কি আগের মতো, 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান সমূহ নিয়ে গঠিত সেটকে তাদের ছেদ সেট বলা হয়। ঠিক আছে স্যার, সাধারণ উপাদান সমূহ নিয়ে, দেখেন 2 বা ততোধিক সেটের সাধারণ, এটার জায়গায় কি লিখবেন, সাধারণ, এটার জায়গায় কি লিখবেন, সাধারণ, সবগুলো আগেরটার মতো লিখবেন, শুধু এটার জায়গায় কি লিখবেন, সাধারণ মানে কমন। ওকে, সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে তাদের ছেদ সেট বলা হয়। এক্ষেত্রে কোনো উপাদান একাধিক সেটে বিদ্যমান থাকলে ছেদ সেটে কেবলমাত্র একবার লিখতে হবে। ওকে, এটা যদি আপনি
এই জিনিসটা তাহলে আমরা কি মাথায় রাখবো, সংজ্ঞাটা আগেরটা দেখে দেখে কি আমরা লিখে ফেলবো, তাহলে হচ্ছে কি সকলের জায়গায় সাধারণ লিখবো। যেমন হচ্ছে আমরা যদি বলি এখানে আমরা কি লিখতে পারবো, এবং এটাকে ইন্টারসেকশন দ্বারা প্রকাশ করা হয়। এখানে যেটা আছে ইউনিয়ন, এটাকে লিখবেন কি ইন্টারসেকশন। যেমন হচ্ছে দেখেন এ ইন্টারসেকশন বি, তার মানে এখান থেকে আমরা কত লিখতে পারবো, 2 কত 3, ওকে 2 3, অর্থাৎ আমরা এভাবে লিখবো 1 2 3 ইন্টারসেকশন 2 3 4, দ্যাট মিনস হচ্ছে কত 2 3, অর্থাৎ কমনগুলা, জাস্ট কমনগুলা। ঠিক আছে, তাহলে এটার সংজ্ঞাটা দেখে দেখে কি আপনারা এটা লিখে ফেলবেন। ওকে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, এরপর আরেকটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে কি নিশ্ছেদ সেট। এরপর হচ্ছে কি নিশ্ছেদ সেট। নিশ্ছেদ সেট মানে হচ্ছে কি যেটা ছেদ করে নাই, অর্থাৎ যদি একাধিক সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান যদি কি বিদ্যমান না থাকে, যদি একাধিক সেটের মধ্যে কি, যদি আমরা যদি চিন্তা করি দুইটা সেট, যদি আমরা চিন্তা করি সাপোজ দুইটা সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান যদি বিদ্যমান না থাকে, তবে তাদেরকে পরস্পর নিশ্ছেদ সেট বলা হয়। ঠিক আছে, দুইটি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান বিদ্যমান না থাকলে তাদের পরস্পর নিশ্ছেদ সেট বলা হয়। নিশ্ছেদ সেট বলা হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে কি যদি দুইটা সেটের মধ্যে কি, যদি যদি দুইটা সেটের মধ্যে হচ্ছে কি তাদেরকে পরস্পর কি নিশ্ছেদ সেট বলা হয়। ওকে, দুইটা সেটের মধ্যে যদি কি কোনো সাধারণ উপাদান বিদ্যমান না থাকে, যেমন খেয়াল করেন, যেমন এ সমান হচ্ছে যে কত 1 2 3, বি সমান হচ্ছে যে কত 4 5 কত 6, তাহলে এ আর বি এর মধ্যে কোনো কমন উপাদান আছে নাই, তাহলে এ আর বি পরস্পর নিশ্ছেদ সেট। এ আর বি পরস্পর হচ্ছে কি নিশ্ছেদ সেট, এবং তার মানে হচ্ছে কি দুইটা সেট নিশ্ছেদ সেট কখন হবে, যখন তাদের মধ্যে কি কোনো সাধারণ উপাদান কি থাকবে না। ওকে স্যার, তাহলে এই দুইটা, তাহলে আমরা হচ্ছে কি সংযোগ ছেদ নিশ্ছেদ তিনটা কি লিখে নেব 7 8 9 করে। এটার সংজ্ঞাটা হচ্ছে কি, এটা দেখে লিখবেন, যেভাবে যেভাবে বলছি ঠিক ওভাবে করে নোট খাতায় নোট ডাউন করবেন। ওকে স্যার, তো কোনো জায়গায় যদি না বুঝেন ভিডিওর ওই অংশটা আরেকবার রিভাইন্ড করে আরেকবার একটু প্লে করে শুনে নেবেন। ওকে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, তাহলে এটা গেল কি আমাদের নিশ্ছেদ সেট পর্যন্ত। আমি বারবার বলতেছি, আমি অঙ্ক শুরু করার আগে আপনাদের এই কনসেপ্টগুলো বারবার বলে দিচ্ছি, কারণ হচ্ছে এগুলো আপনারা পড়ছেন, বাট আমি একটু গুছিয়ে বলে দিচ্ছি। নোট খাতা এভাবে করে রাখেন, জেনারেল ম্যাথ বলেন, হায়ার ম্যাথ বলেন, যেখানেই বলেন কাজে লাগবে। ঠিক আছে স্যার, যে সব জায়গায় কাজে লাগবে, কারণ আপনাদেরকে অনেক সময় প্র্যাকটিক্যালে ভাইভাতে এই ধরনের সেটের প্রকারভেদগুলো থেকে কি সংখ্যাগুলো আপনাদেরকে কি জিজ্ঞেস করে। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, 10 নম্বর আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি পূরক সেট। পূরক সেট, তাহলে পূরক সেট জিনিসটা হচ্ছে কি সবাই একটু দেখেন। পূরক সেট, যদি সার্বিক সেট ইউ এর দুইটি উপসেট এ ও বি হয়, এ সেটের এ ও বি হয়, এবং এ সেটের উপাদানসমূহকে বাদ দিয়ে সার্বিক সেটের অন্য উপাদান নিয়ে যদি বি সেট গঠিত হয়, তবে এ ও বিকে পরস্পরের পূরক সেট বলে। যেমন ইউ ইকুয়ালস টু 1 2 3 4, এ ইকুয়ালস টু 1 3, বি ইকুয়ালস টু 2 4 হলে এ ও বি পরস্পরের পূরক সেট। পরস্পরের কি পূরক সেট, তার মানে হচ্ছে কি ইউ সমান হচ্ছে যে কি, ইউ সমান হচ্ছে কত 1 2 3 4, তারপর হচ্ছে যে কত এ সমান কত 1 3, আর বি সমান হচ্ছে কত 2 4, তাহলে হচ্ছে যে কি দ্যাট মিনস
ওদের মধ্যেও কি কোনো কি কমন উপাদান থাকবে না, ঠিক আছে? আর ওদের মধ্যেও কি কোনো কমন উপাদান থাকবে না। অর্থাৎ বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, আমি যদি একটা যেমন ভ্যান চিত্র আপনারা এটাও বলছেন, ধরেন আমি যদি এটা পুরোটাকে ইউ ধরি, দ্যাট মিনস এখানে যদি কত হয় এ থাকে, এটা হচ্ছে কি এ অংশ জুড়ে আছে, তাহলে এর বাইরে হচ্ছে যে কি বি, তার মানে এ আর বি পরস্পরের কি পূরক, এ আর বি পরস্পরের হচ্ছে যে কি পূরক সেট, ঠিক আছে স্যার? এ আর বি পরস্পরের হচ্ছে যে কি পূরক সেট। তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন স্যার, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারতেছি, পূরক সেটকে আমরা বি কে এভাবে লিখতে পারি এ প্রাইম, অর্থাৎ বিটা হচ্ছে কার পূরক, বিটা হচ্ছে যে কি এ এর পূরক, তাহলে এটাকে আমরা কি এ প্রাইম দিয়েও লিখতে পারি, এ প্রাইম দিয়েও লিখতে পারি, ঠিক আছে স্যার? এ প্রাইম দিয়েও লেখা যায়, ওকে স্যার? এ প্রাইম দিয়েও লেখা যায়, আবার অনেকে এরকম এ সি দিয়েও লিখে, তো আমরা প্রাইম দিয়ে বেশি লিখি, ঠিক আছে স্যার? প্রাইমটা বেশি ইউজ করি, ওকে? তাহলে এখন সবাই একটু মনে রাখবেন, তাহলে পূরক জিনিসটা হচ্ছে যে কি, পূরক সেট জিনিসটা হচ্ছে যে কি, ধরেন সার্বিক সেটের সার্বিক সেট আছে এ আর বি হচ্ছে যে কি সার্বিক সেটের দুটো উপসেট, তাহলে হচ্ছে যে কি এ সেটের উপাদানগুলোকে বাদ দিয়ে অন্য উপাদানগুলো নিয়ে যদি বি সেট গঠিত হয়, তাহলে এ আর বি হচ্ছে পরস্পরের পূরক সেট। আর পূরক সেট যদি বিটাকে আমরা কি এ প্রাইমও লিখতে পারি, তাহলে এ প্রাইম যখনই আপনি এ প্রাইম বলবেন সাথে সাথে আপনি কি বুঝাচ্ছেন, এ প্রাইম হচ্ছে এ এর পূরক সেট, এ প্রাইম হচ্ছে যে কার পূরক সেট, এ এর পূরক সেট, ঠিক আছে স্যার? তাহলে পূরক সেট পর্যন্ত আমরা আমাদের আজকের আলোচনাটা রাখলাম। তাহলে শুরু থেকে এখন এতটুকু পর্যন্ত আলোচনাটা আপনারা সবাই একটু ঠিকমতো নোট ডাউন করে নেবেন, পরবর্তী ক্লাসে আমি এর পর থেকে কি আমাদের আলোচনাটা কন্টিনিউ রাখবো। তাহলে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমরা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার নিয়ে আলোচনাটা শুরু করলাম, নোট খাতাটার মধ্যে আমি যেভাবে যেভাবে বলেছি ওভাবে করে কি নোট ডাউন করবেন, ওকে স্যার?